নালাপ্পা জঙ্গলের ওস্তাদ ভগৎ সিং, যার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে দেশের মাটির মধ্য থেকে সকল পরগাছাকে উপড়ে ফেলা। পুরো শহর যখন অপরাধের রাজ্য হয়ে দাঁড়ায়, ঠিক তখন ওস্তাদ নিজের রাজ্যকে পরিষ্কার রাখতেই অপরাধের বিপরীতে ঢাল হয়ে দাঁড়ায়। সে মানে না কোনো বাধা, না মানে কোনো নিয়ম। তার কথা একটাই, সকলের ন্যায্য অধিকার আর সুষ্ঠু জীবন পাওয়া চাই। অ্যাকশন, ড্রামা আর টুইস্টে ভরপুর ওস্তাদ ভগৎ সিং মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ভারতের কর্ণাটক রাজ্যের আইনসভা ভবনে কর্মরত সকল ব্যক্তিদের গুন্ডারা এক এক করে মেরে ফেলে। পুরো ভবন যেন রক্তে লাল হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পাহাড়ের পাশে ছোট্ট একটি গ্রামকে দেখানো হয়। একজন ব্যক্তি এসে তার গ্রামের সকলকে ডেকে বলে, কাল সকাল থেকে তোমাদের বাচ্চারা স্কুলে যাবে, কাজে নয়। একজন বাবা বলে, যখন ওরা কাজ করতে যায় তখন কিছু টাকা ইনকাম করতে পারে, সেই সময়টা যদি স্কুলে পাঠাই তাহলে আমরা কি করে চলবো? লোকটি সকলকে ভরসা দেয়, তারা যদি তাদের সন্তানদের স্কুলে পাঠায় তাহলে লোকটি নিজের পকেট থেকেই তাদের দায়িত্বভারের ব্যাপারটা সামলে নেবে। যদি 20 জন শিশুই ভর্তি হয় তবে সে নিজের পকেট থেকে টাকা দেবে। লোকটি বলে, সকলে আমার কথা শোনো, হাত জোর করে বলছি, ছেলে মেয়েদের স্কুলে পাঠাও। গ্রামের মানুষ এখনো চিন্তিত। পাশে থাকা ডাকপিয়ন বলে, তিনি অন্য সব মানুষদের মতো না, তিনি এখন পর্যন্ত বিয়ে করেননি, তাই তার সন্তানও নেই। তিনি তার জীবদ্দশায় যত টাকা উপার্জন করেছেন সেগুলো মানুষের উপকারে ব্যয় করবে। সে এখানকার নতুন হেডমাস্টার। এদিকে জঙ্গলের মধ্য থেকে একটা হাতিকে দেখা যায়। হাতিটিকে কিছু সংখ্যক মানুষ ধরার জন্য খুব চেষ্টা করছে। তাদের ভাষ্য মতে, যদি একবার তারা হাতিটিকে কাবু করতে পারে তাহলে তো তারা লটারি পেয়ে যাবে। ওই পথ থেকে আসার সময় এমন পরিস্থিতি দেখে মাস্টারমশাই তাদের বাধা দিতে যায়। তবে গুন্ডারা তাকে আঘাত করে সেই স্থান থেকে দূরে সরিয়ে দেয়। এ সময় ছোট একটি বাচ্চা ধনুক দিয়ে এক এক করে তীর ছুটতে থাকে। বয়সে ছোট হলেও ছেলেটি হিরোর মতো এন্ট্রি নেয়, গুন্ডাদের প্রতিহত করতে শুরু করে। যাক, সকলকে ধোলাই করার পর মাস্টারমশাই বাচ্চাটির সাথে কথা বলতে বলতে গ্রামে চলে যায়। মাস্টারমশাই ছেলেটিকে নিজ দায়িত্বে এক আবাসিক হোস্টেলে ভর্তি করিয়ে দেয়। আসলে সেই গ্রামের লোকেদের কাছ থেকে সে জানতে পেরেছিল ছেলেটির সঠিক কোনো নাম নেই। ছেলেটি জন্মের সময় তার মা মারা যায়, আর বাবা, তিনি একজন ঐতিহ্যবাহী বৌদ্ধ যিনি বনে দিন কাটাতেন, সেও কিছুদিন আগে মারা গিয়েছে। ছেলেটা নিজের জীবিকা নির্বাহের জন্য যেসব ছোটখাটো কাজ পায় সবকিছুই করার চেষ্টা করে। তাই মাস্টারমশাই সরকারি হোস্টেলে ছেলেটির গার্ডিয়ান হিসেবে নিজের নাম লেখায়। যাই হোক, হোস্টেলে খাবারের সময় আসলে সকল বাচ্চারা খাবার নেয়ার পর তাদের খাবার দেওয়ার ম্যাডামকে ধন্যবাদ জানায়। যখন এই অনাথ বাচ্চাটির পালা আসে তখন সে হাসি মুখে ধন্যবাদ মা বলে চলে যায়। এই কথাটাই সেই ম্যাডামের মনে ধরে যায়। ছোটবেলা থেকেই ছেলেটি তাদের বিপ্লবী সংগ্রামী নেতাদের অনেক ধরনের বই পড়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করত। বেশ কিছুদিন পর হোস্টেলের এক কর্মচারীর সাথে ছেলেটি খুব বাজে ব্যবহার করে। মাস্টারমশাই এ বিষয়ের কারণ জানতে চাইলে অতীতে দেখানো হয় ম্যাডাম বাচ্চাদের জন্য প্রতিদিন কিছুটা এক্সট্রা চাল রান্না করত। এই বিষয়টা সেখানকার ম্যানেজারের পছন্দ হয় না। তার কথা এত ভালোবাসা দেখানোর দরকার কি আছে? আর ম্যাডামের কথা, ওই সামান্য খাবারে তো বাচ্চাদের পেট ভরে না। এই নিয়ে দুজনের তর্কাতর্কির এক পর্যায়ে লোকটি ম্যাডামের গায়ে হাত তুলে বসে। এই জন্যেই ছেলেটি সেই লোকটিকে আচ্ছা মতো ধুলাই করে। বর্তমানে ছেলেটি বলে, আমি কিছুদিনের মধ্যে পড়া একটি বই পেয়েছি, যখন প্রতিটি জায়গায় একজন শক্ত নেতা থাকবে তখনই জায়গাটা শান্তিপূর্ণ হবে। আমি শুধুমাত্র এই বিষয়টাই লক্ষ্য করেছি। সংবিধানে বলা হয়েছে আত্মরক্ষা একটি মৌলিক অধিকার। সৃষ্টিকর্তা আমাদের অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে শিক্ষা দেয়। আমার বিবেক আমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উৎসাহ দেয়। তাই আমি তার গায়ে হাত তুলে ফেলেছিলাম। সব কথা শুনে মাস্টারমশাই হাসি মুখে চলে যেতে গেলে ম্যানেজার বলে, কি স্যার, আপনি বাচ্চাটির ব্যাপারে কোনো অ্যাকশন নেবেন না? মাস্টারমশাই বলে, অবশ্যই নেব, তবে তোমার বিষয়ে। এই বলে সে চলে যায়। ডাকপিয়ন বলে, এই ছোট বয়সে যদি ছেলেটা অন্যায় প্রতিবাদ এভাবে করতে পারে তাহলে বড় হলে না জানি কত বড় ধামাকা ঘটবে। একদিন মাস্টারমশাই জিজ্ঞেস করে, তোমার ভাষ্যমতে একজন ভালো নেতার নাম বলো তো। ছেলেটা বলে, আমার সবচেয়ে পছন্দের নেতা হচ্ছে ভগৎ সিং। গুরুজি বলে, ভগৎ সিং এর আগুন আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। তোমার নাম যে চিন না, এটা তোমার সাথে শুট করে না, তাই এখন থেকে তোমার নাম হবে ভগৎ সিং। ছেলেটি বলে, আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি গ্রামবাসীকে গাছগাছড়ার ওষুধ দিয়ে সাহায্য করে থাকি, এই জন্য গ্রামবাসীরা আমাকে ওস্তাদ বলে থাকে। মাস্টারমশাই বলে,
তার মানে তো তোমার নাম ওস্তাদ ভাগাত সিং হওয়ার কথা, তাই না? ছোট বাচ্চাটি এমন সুন্দর নাম পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে নিজের গাড়িতে চলে যায়। ডাকপিয়ন মাস্টারমশাইয়ের কাছে এসে বলেন, ও যদি এখন থেকে এই পরিমাণ মারামারি করে তাহলে তো ভবিষ্যতে ও লেখাপড়ায় ফোকাস করতে পারবে না। মাস্টারমশাই বলে, ওই ছেলেটি এখানে নাম্বার পেতে আসেনি, সে অন্ধকারে আগুন জ্বালাতে এসেছে। বেশ কিছুদিন পর হেডমাস্টারকে বেস্ট শিক্ষক হিসেবে পুরো দেশের মধ্যে সম্মানিত করা হবে এমন একটা খবর নিউজ পেপারে লেখা হয়। পরক্ষণেই চিফ মিনিস্টার পর্যন্ত তার সাথে দেখা করতে চলে আসে। চিফ মিনিস্টার গ্রামের সকলের সামনে সম্মানের সহিত হেডমাস্টারকে তার পাশে বসায়। হেডমাস্টারের মনে একটু খটকা লাগে। একটা অ্যাওয়ার্ডের শুভেচ্ছা জানাতে চিফ মিনিস্টার পর্যন্ত এই গ্রামে চলে এসেছে। তখন মিনিস্টার জানায়, আমি অ্যাওয়ার্ডের জন্য আসিনি, আমি এসেছি রাজনীতিতে আপনাকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাতে। মাস্টার বলে, রাজনীতিতে আপনার মতো অভিজ্ঞ ব্যক্তিরা ইতিমধ্যেই রয়েছে। মিনিস্টার বলে, জীবন আমাদের যত শেখায় আমাদের হাতে ততই সময় কম থাকে। নিঃস্বার্থ সেবার জীবনে শুধু একটা গ্রাম বা একটা স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আপনি ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে দেখবেন। এই বলেই চিফ মিনিস্টার কথা শেষ করে চলে যায়। দুদিন পরে মাস্টার যে চলে যাওয়ার সময় এসেছে। ভাগাত কান্না করছিল। আসলে সে কখনো ভাবতে পারেনি বাকি সকলের মতো তার মাস্টারজিও তাকে ছেড়ে চলে যাবে। মাস্টার বলে, সবকিছু পেছনে ফেলে তোমারও আসা উচিত। তুমি আমাকে কথা দাও, আমি যখনই তোমাকে ফোন করব তুমি চলে আসবে। ভাগাত মাস্টারজিকে কথা দেয়। বেশ কয়েক বছর পর একটা পারিবারিক বিয়ের অনুষ্ঠানে মাস্টারজির শরীরে গুলি লাগে, যার জন্য সরকারিভাবে মিটিং ডাকা হয়। বলা হয়, সিএম স্যার অর্থাৎ মাস্টারজির অবস্থা খুব খারাপ, আমরা বুঝতে পারছি না এরপরে কি হবে। আপাতত কারানানাজি মুখ্যমন্ত্রী হিসেবেই দেশের সাথে যুক্ত থাকবেন। প্রেস মিটিং শেষে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ঠিক এই মুহূর্তে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। অর্থাৎ নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর অবস্থাও খুব ক্রিটিক্যাল। এক পর্যায়ে তিনি মারা যান। বাড়িতে মানুষের ভিড় পড়ে যায়। এ সময় নাল্লা নাগাপ্পা নামের একজন গণ্যমান্য ব্যক্তি এসে মৃত ব্যক্তির গায়ে ফুল ছিটিয়ে দেয়। এক সুযোগে তার ছেলেকে ডেকে নিয়ে বলে, কালকে পুরোহিত মশাই অনেক ইন্টারেস্টিং একটা কথা বলেছে, আর সামান্য হাফ ইঞ্চি রেখার জন্য আমি মুখ্যমন্ত্রী হতে পারছি না। তাই পুজো দেওয়ার নারকেলের খণ্ড দিয়ে আমি আমার হাতের রেখা কেটে মিলিত করে ফেলেছি, যাতে করে সিএম এর পাওয়ার আমার হাতের মুঠোয় চলে আসে। তুমি জানো, আসল মুখ্যমন্ত্রীকে গুলির অর্ডারের ব্যবস্থাপনা আমিই করেছিলাম। এরপর যখন তোমার বাবা হলো তখন তাকেও অ্যাক্সিডেন্ট করে ভ্যানিশ করে দিলাম। আশা করছি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। আমাকে সিএম হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বাধ্য হয়ে কর্তৃপক্ষ নাগাপ্পাকে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করে নেয় আর তাকে দিয়ে শপথ করায়। নাগাপ্পা মুখ্যমন্ত্রী হওয়ার কারণে তার ছেলে প্রিন্সের যেন কদর বেড়ে গিয়েছে। সে তো একদল মেয়েকে নিয়ে বেশ চিল মুডে রয়েছে। আত্মীয় স্বজন চেনা পরিচিত সকলেই তাকে ফোন করে অভিনন্দন জানাচ্ছে। এক পর্যায়ে অভিনন্দন জানাতে এক্সট্রা নাটকবাজ এক লোক ফোন করে ছেলে প্রিন্সকে অভিনন্দন জানায়। নাটকবাজ লোকটি বলে, এখন তো তোমার বাবার অনেক পার হয়ে গিয়েছে, তার সাথে তো এখন তুমি আমাদের একটু পরিচয় করিয়ে দিতে পারো, তাই না? প্রিন্স বলে, এখন ফোন রাখুন তো, ওসব ব্যাপারে পরে কথা হবে, কারণ আমি সুইমিং পুলে পার্টি করছি। নাটকবাজ বলে, এই তোমাদের শহরের বাবুদের কাজবাজ বুঝি না, সবসময় কেন শহরেই পার্টি করতে হবে? মাঝে সাঝে তো আমাদের এই ঘন জঙ্গলেও পার্টি করতে আসতে পারো। প্রিন্স বলে, আচ্ছা, আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে কালকে চলে আসবো, তুমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখো। পরদিন বন্ধুদের নিয়ে গভীর জঙ্গলের মধ্যে পার্টি করতে চলে যায়। নাটকবাজ তার দলবল সহ প্রিন্স আর বন্ধুদের ওয়েলকাম জানায়। এরপর তাদের সকলকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। এক বন্ধু বলে, কি মিস্টার সিংহা সাহেব, আমরা এখানে পার্টি করতে আসলাম, কিন্তু কোনো মাদকদ্রব্যের ব্যবস্থাপনা করলেন না। লোকটি বলে, মাদকদ্রব্যের কথা শুনে মনে পড়লো, আজ সকালবেলা 25 টন বিদেশি মাদকদ্রব্য পুলিশ অফিসার সিল করে দিয়েছে। এটা তো আমাদের জন্য খারাপ খবর। সরকার আমাদের, শক্তি আমাদের, কিন্তু মাদকদ্রব্য ওদের। আমরা এভাবে কি করে বেঁচে থাকবো? আমি হালকা পাতলা খবর নিয়ে শুনেছি, তাই তোমাকে জানাতে পেরেছি। সিআই কেশব রেড্ডি এসব কিছুর পেছনে রয়েছে। একথা শুনে প্রিন্স রেগে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। তখন সেখানকার পুলিশ স্টেশনে দেখানো হয় সেই অফিসারকে, যেখানে কেশব এসব মাদকদ্রব্য ঠিকঠাক করে রাখার জন্য খুবই ব্যস্ত ছিল। গত 2 দিন হয়েছে সে এই ঝামেলায় বাড়ি যেতে পারেনি, তাই আজ স্ত্রী আর মেয়ে মিলে এসে তার জন্য ভালোবেসে খাবার নিয়ে এসেছে। স্ত্রী কথায় কথায় বলে, এই রিস্কের জব করো কেন তুমি বলো তো? তুমি তো আমার বাবার ব্যবসায় যোগ দিতে পারতে। অফিসার বলে, পছন্দ করতেই পারতাম, তবে টাকাই সবকিছু না। নিজের মনে একটা মানসিক শান্তির হওয়াও তো প্রয়োজন আছে, তাই না? এখানে কাজ করে আমি দুটোই পাচ্ছি। এই সময় প্রিন্স এসে বলে,
হয় আমার গাঞ্জা আর না হয় তোর মাথা প্রয়োজন। সিআই হয়ে তুই যদি এত পাওয়ার দেখাতে পারিস তাহলে সিএম এর কত পাওয়ার বুঝতে পারছিস? এই বলেই খাবার টেবিল ফেলে দেয়। এরপর পুলিশ অফিসারের পোশাক খুলে তাকে নিয়ে নানা ধরনের অপমানজনক কর্মকাণ্ড করতে শুরু করে। অফিসার কান্না করে বলে, আপনারা ভুল করছেন। প্রিন্স বলে, ঠিক বলেছিস, আমাদের তোর জামা কাপড় খোলা উচিত হয়নি। এই বলেই অফিসারের স্ত্রীর দিকে হাত বাড়ায়। দূর থেকে একজন কনস্টেবল ওস্তাদকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই একটি ছেলের বুকে তীর লেগে যায়। সকলেই থমকে যায়। আর আমাদের ওস্তাদজি হাজির হয়ে যায়। সকল পুলিশি সৈন্যের চোখে যেন খুশির প্রতিচ্ছবি দেখা যায়। আসলে তারা তাদের নেতাকে আসতে দেখেছে। যে প্রিন্স বলে, তুমি আমার বাবাকে চেনো না। ওস্তাদ বলে, চেনার ইচ্ছে, আগ্রহ বা সময় কোনোটাই আমার নেই। বডিগার্ডরা তাদের পাহাড় দেখাতে গেলে এক এক করে ওস্তাদ তাদেরকে ধোলাই করতে শুরু করে। চোখের সামনে একের পর এক এমন ভয়ানক কাণ্ড দেখে প্রিন্সের যেন রাজাগিরি ছুটে যায়। যাক, এই চ্যাপ্টার ক্লোজ হলে পরের দৃশ্যে ওস্তাদজিকে গ্রামের মধ্যে মাস্টারগিরি করতে দেখা যায়। ছোট ছোট বাচ্চারা ওস্তাদজির কাছে পড়াশোনা করছে। এই সময় বিগত সিএম এর পিএ হাজির হয়ে যায়। তাকে দেখে ওস্তাদ বলে, মাস্টারজির কি অবস্থা? পিএ বলে, সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মধুসূদন রাও একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু। তার পরিবার ফরেস্ট রিসোর্টে আসছে। তার ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান আগে অনুষ্ঠিত হবে, আর তার বড় মেয়ে বনটি ঘুরে দেখতে চায়। ওরা চলে যাওয়া পর্যন্ত ওকে নিরাপদে রাখতে হবে তোমাকে। তাকে জঙ্গলটা ঘুরিয়ে দেখাতে হবে। উস্তাদ বলে, আমি বাচ্চাদের সাথে মিশতে পারি, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মহিলার দেখাশোনা করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। দয়া করে আমাকে এর মধ্যে জড়াবেন না। মিস্টার রাও বলে, তুমি না বলতে পারবে না। তার বাবা একজন ধনী শিল্পপতি। যদি তার এই জায়গাটা ভালো লাগে তাহলে তারা বনটিকে দত্তক নেবে। ওস্তাদ বলে, উন্নয়নের নামে আপনি বরাবরই আমাকে জড়িয়ে ফেলার একটা কৌশল বের করে নিয়েছেন। পরের দিন মধুসূদন রাও তার পরিবার সহ সেই রিসোর্টে চলে আসেন। হোটেল কর্তৃপক্ষ ওস্তাদের সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ এখানে থাকাকালীন বডিগার্ডের ব্যাপারটা তো ওস্তাদই সামলাবে। মধুসূদন রাও তার স্ত্রীর সন্তানদের সাথে পরিচয় করিয়ে দেয়। এই হচ্ছে তার বড় মেয়ে শ্লোকা, যার বডিগার্ড হিসেবেই ওস্তাদজি থাকবে। তবে সকলেরই মনে প্রশ্ন, বড় মেয়ে রেখে কেন ছোট মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে? যাই হোক, বাবা ওস্তাদজিকে বলে, আমার মেয়েটা বনটা ঘুরে দেখতে চেয়েছে, তাই ওর সেফটির ব্যাপারটা তুমি নজরে রেখো। ওস্তাদ ভরসা দেয়, তার মেয়ে খুব ভালোভাবেই বনটা পর্যবেক্ষণ করে দেখতে পারবে। এ ব্যাপারে সব সহযোগিতা সে করবে। জঙ্গলের মধ্যে গিয়ে শ্লোকা কি যেন দেখে একভাবে তাকিয়ে থাকে। এ ব্যাপারে ওস্তাদ তার পার্সোনাল ডাক্তারকে জিজ্ঞেস করে। ডাক্তার বলে, এই কিছুদিন হলো তার ভালোবাসার মানুষের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। সেই ঘোর থেকেই এখনো সে বেরিয়ে আসতে পারেনি। ডাক্তারের নাম হচ্ছে সামন বেল। এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী সকলকে নিয়ে আলোচনায় বসেছে। আলোচনা শেষে সে তার ছেলেকে ফোন করে, তবে তার ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। গভীর জঙ্গলে নাটকবাজ একা একাই পেঁচাল পারছে। এখন পর্যন্ত প্রিন্স বাবার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। যদি এখন সিএম স্যার নিজেই আমাকে ফোন করে তাহলে আমি কি করব? বলতে না বলতেই ফোনটা চলে আসে। ফোন রিসিভ করলেই অপর প্রান্ত থেকে ভিকির ব্যাপারে জিজ্ঞেস করা হয়। নাটকবাজ বলে, আমি জানি না তো, ওরা পার্টি করতে গিয়ে গভীর জঙ্গলে চলে গিয়েছে। সেখান থেকে যোগাযোগ করার কোনো অপশন নেই, কারণ ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। সে একবার ফিরে আসলেই আমি আপনাদের জানিয়ে দেব। অন্যদিকে রিসোর্টের মধ্যে শ্লোকা মানসিক শান্তির জন্য আগুনের মধ্যে তার বয়ফ্রেন্ডের সবকিছু পুড়িয়ে ফেলছে। ওস্তাদ এসব দেখে হেসে সামানবেলকে বলে, স্মৃতি পোড়ানোর পরিবর্তে তোমার তাকে চুলা জ্বালাতে শেখানো উচিত ছিল। এ কথা শুনে শ্লোকা রেগে বলে, তোমার কি মনে হয় রান্নাবান্না করা শুধু মেয়েদের কাজ? এক কথায় দু কথায় দু পক্ষের মধ্যে সুন্দর একটা তর্ক চলতে থাকে। পরের দিন সকালে অনুষ্ঠানের জন্য উস্তাদজি মজা করে একটু নেচে নেয়। জঙ্গলের মধ্যে নাটকবাজকে আবারও সিএম স্যার ফোন করেছে। আজকেও তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করে। নাটকবাজ বলে, আপনাদের তো বলেছি এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। ও থাকাকালীন নেটওয়ার্ক থাকলেই আপনাদের সাথে যোগাযোগ করব। সিএম বুঝতে পারে এটা তাকেই হ্যান্ডেল করতে হবে। সে দ্রুত মিয়া ভাইকে ফোন করে সবকিছু বলে দেয়। সে জানায় গত 5 দিন হয়েছে তার ছেলে নিখোঁজ। মিয়া ভাই বলে, চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখে নেব। সিআরপিএফ পাঠালে বাগদাদি বিপদে পড়বেন, তাকে বিপদে ফেলা যাবে না। মিয়া ভাই বলে, তোর সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবেই আমি ফিরিয়ে নিয়ে আসবো, এটা মিয়া ভাইয়ের ওয়াদা। কথা শেষ করে মিয়া ভাই আফজাল বাগদাদির সাথে যোগাযোগ করে। সে তখন জিহাদি যুদ্ধে একজন জার্নালিস্টকে লাইভ ভিডিওর মাধ্যমে হত্যা করে ফেলছিল। মিয়া ভাইয়ের ফোন কল আসলে আফজাল বলে, আপনি টেনশন নিয়েন না, আমি একাই এই বিষয়টা হ্যান্ডেল করতে পারবো। আফজাল তার কর্মী ফাজালকে ফোন করে বলে যেন এই কাজটা সে হ্যান্ডেল করে নেয়। পরদিন আবারও শোকলা মন খারাপ করে একটি স্থানে দাঁড়িয়েছিল। ওস্তাদজি গিয়ে বলে,
আনন্দময় খবর যেমন সবার সাথে শেয়ার করলে খুশি বেড়ে যায়, ঠিক তেমনি কষ্টের কথাগুলো শেয়ার করলেও মনটা হালকা হয়ে যায়। এ কথা শুনে শ্লোকা বলে ওঠে, তার সাথে আমার ইনস্টাগ্রামে যোগাযোগ হয়েছিল। তার নাম গোপী। আমার জন্মদিনের সময় ওর সাথে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি ভাবতাম ও আমার জীবনের সবকিছু। একসময় বুঝতে পারি ও আমাকে পছন্দ করে না, আসলে ও আমার ভাইকে পছন্দ করে। এই কথা শুনে ওস্তাদের সাথে থাকা কাট্টু হাসতে হাসতে শেষ হয়ে যায়। ওস্তাদ জি বলে, গভীর ছেড়ে চলে গেল আর আপনি থেরাপি নেওয়া শুরু করলেন। আপনার উচিত ছিল এই বিষয়টা নিয়ে সেলিব্রেট করা। আপনার মূল বিষয়টা ব্রেকআপ করা নয়। আপনি ভাবছেন পরিবার সমাজ এই ব্যাপারটা কি ভাববে। আপনাকে বুঝতে হবে জীবনকে ভেঙে ফেলা যায় না। সত্যিকারের ভালোবাসা হচ্ছে নিজেকে ভালোবাসা। কথায় কথায় ওস্তাদ শ্লোকার চোখ মুখ আর তার ব্যক্তিত্বের ব্যাপারে গুণগান করতে থাকে। ওস্তাদের কথা শুনে শ্লোকার মনে থাকা ভুলটা ভেঙে যায়। সে বুঝতে পারে সে শুধু শুধুই এতদিন কষ্ট পেয়েছে। ওস্তাদ বলে, নিজেকে ভালোবেসে বেঁচে থাকুন। জীবনটা অনেক সুন্দর, অনেক অসাধারণ। ভালোবাসার জন্য জঙ্গল, নদী, পাহাড়, পর্বত অনেক কিছুই রয়েছে। আপনি আপনার আশেপাশের সবকিছুকেই ভালোবাসুন। বেশ, মনে ওস্তাদের ভালোবাসার তিল লেগে যায়। অন্যদিকে জঙ্গলে ফাজাল তার দলবল সহ সেই নাটকবাজ লোকের কাছে এসে সিএম এর ছেলের ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটি বলে, বিশ্বাস করুন আমি সিএম স্যারের সাথে কোনো খেলা খেলছি না। সিআই অফিসার বেশ কিছু মাদকদ্রব্যের ট্রাক বন্দি করে রেখেছিল, যা শুনে প্রিন্স বাবু রেগে কিছু একটা করবে বলে সেখান থেকে চলে যায়। নাটকবাজ আর ফাজল দুজনে মিলে সিআই এর বাড়িতে চলে যায়। সিআই কে ধোলাই করা শুরু হয়। অফিসার বলে, আমি সত্যি বলছি, প্রিন্স বাবু এসে আমাকে প্রচুর মারধর করে আর মাদকদ্রব্যগুলো সে ছাড়িয়ে নিয়ে যায়। আমাকে ওয়ার্নিং করে দিয়েছিল এই ভুল যেন আমি আর কখনো না করি। আমার কথা বিশ্বাস করুন। স্ত্রী এসে বলে, আমার স্বামীকে ছেড়ে দিন। আমরা যদি সেই সাহেবের কোনো ক্ষতি করতাম তাহলে কি আমরা এখনো এখানে থাকতাম? এই কথা শুনে ফাজাল চলে যেতে গেলে দূর থেকে অফিসারের মেয়ে বলে ওঠে, তাদের কাছে নরম হওয়ার কি আছে, ওস্তাদকে ফোন দিলেই তো হয়, তাদের শায়েস্তা করে দিত। ব্যাস, তারা দুজনেই দাঁড়িয়ে পড়ে। আসলে অতীতেই ওস্তাদ প্রিন্সকে নিয়ে চলে গিয়েছিল। এরপরের বিষয়ে তারা কেউ কিছুই জানে না। বর্তমানে নাটকবাজ বলছে, এবার খুঁজে পেয়েছি ওস্তাদকে। ও আমার ব্যবসায় সব সময় বাধা দিত। ওর জন্য আমার গ্রামীণ এলাকার ব্যবসা ছাড়তে হয়েছে। আমি জানি তুমি এখন খেলাটা বুঝে গিয়েছো। আমাদের এখন সঠিক মানুষটাকে ধরতে হবে। গভীর জঙ্গলে শ্লোকাকে একা পেয়ে নাটকবাজ গুন্ডাদের তার কাছে নিয়ে বলে, ম্যাডাম, আমরা এখন আপনাকে কিডন্যাপ করব। আপনি প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। বর্তমানে মধুসূদন আর তার পরিবার ওস্তাদের কাছে রিকোয়েস্ট করে সহি সালামতে তার মেয়েকে যেন বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। ওস্তাদ মুখ্যমন্ত্রীর ছেলেকে নিয়ে গুন্ডাদের কাছে চলে যায়। গুন্ডারা তার মুখটা কালো কাপড়ে ঢেকে দিয়ে তাদের গোপন আস্তানায় নিয়ে চলে আসে। শ্লোকা বুঝতে পারে না মুখ ঢেকে কাকে নিয়ে আসা হয়েছে। এদিকে প্রিন্স মিয়া ভাইকে ফোন করে বলে, চাচা কেমন আছো? চাচা বলে, দিকে বাবু সব ঠিক আছে না? প্রিন্স বলে, চাচা আমি এর শেষ দেখেই ছাড়বো। চাচা বলে, আমি সেই বোকাকে দেখতে চাই যে তোমাকে তোমার বিরুদ্ধে তুলে নিয়ে গিয়েছে। ছেলেটি ভিডিও কলে থাকা অবস্থায় ক্যামেরা অন করে ওস্তাদের দিকে ঘোরায়। এরপর প্রিন্স ধীরে ধীরে ওস্তাদের মুখোশ খুলতে শুরু করে। চাচা তাকে দেখে কেঁপে উঠে বলে, ভগৎ সিং। আমাদের ওস্তাদ হেসে উঠে বলে, কেমন আছো মিয়া ভাই? ভয়ে চাচার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে বারবার বলতে থাকে, আমার ভুল হয়ে গিয়েছে ভাই, আমি তোমার কাছে মাফ চাচ্ছি। এমন আকত মিনতি দেখে নায়িকা সহ সকলেই অবাক হয়ে যায়। চাচা বলে, মাফ করে দাও ওস্তাদ ভাই, বাচ্চাদেরকে ছেড়ে দাও, আমি ওদেরকে বুঝিয়ে দেব তুমি আসলে কে। ওস্তাদ হেসে একটা চোখ মেরে দেয়। প্রিন্স বলে, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে চাচা, কি সব আবোল তাবোল বলছো? চাচা একটা গালি দিয়ে বলে, এখনই তার পায়ে ধরে মাফ চা। প্রিন্স রেগে ফোনটা একটা আছাড় মারে। এরপর বন্দুক নিয়ে ওস্তাদজিকে মারতে যায়। ঠিক এই মুহূর্তে টুইস্ট হিসেবে আমাদের নাটকবাজ এসে প্রিন্সের শরীরে আঘাত করে। এরপর প্রাক্তন বনরক্ষী সিঙ্গাইয়া রিপোর্টার ওস্তাদকে সম্মান জানায়। ওস্তাদ হাতের বাঁধন খুলে এক কাপ চা হাতে নিয়ে গুন্ডাগুলোর দিকে শকুনের নজরে তাকিয়ে থাকে। সিঙ্গাইয়া বলে, তোমরা ভেবেছিলে এখানে তোমরা মজা করতে এসেছো, আসলে ওস্তাদই তোমাদের এখানে নিয়ে এসেছে। তোমাদের এতগুলো মাথা থাকতেও কেউ ওস্তাদের একটা চুল বাঁকাও করতে পারবে না। চোখের পলকে ওস্তাদ তার সামনে রাখা টেবিলটিকে পা দিয়ে উপড়ে ফেলে, যার মধ্য থেকে কয়েকটা বন্দুক বেরিয়ে আসে। সেই বন্দুক নিয়ে এক এক করে গুন্ডাদের নিহত করতে শুরু করে। একজন হিরো আর বাকি সব ভিলেন। এরপরও কেউ কিছুই করতে পারে না। এক এক করে সকলকে শেষ করে দেয়া হয়। সিঙ্গাইয়া ম্যাডামকে নিয়ে সেই স্থান থেকে চলে যেতে শুরু করে আর ফাজাল এবং প্রিন্সকে ওস্তাদ গান পয়েন্ট করে। ওস্তাদ বলে, এখন তো বুঝতে পারছো আমার ভিত্তি অত্যন্ত মজবুত এবং আমার নেটওয়ার্ক কত দূর ছড়িয়ে রয়েছে। আমি আশা করেছিলাম তোমার ভাই
বাগদাদে আসবে, কিন্তু তার বদলে তুমি এসেছো, তাতে কিছুই যায় আসে না। তোমার ভাই এখানে আসবে এবং তার বাবাও শীঘ্রই এখানে আসবে। এরপরে তাদের দুজনকে বেঁধে রাখা হয়। এদিকে জঙ্গলের মধ্যে সিংগাইয়ে স্যার বলে 30 মিনিটের মধ্যে তোমার পরিবার এসে তোমাকে নিয়ে যাবে। এর মধ্যে তোমার কিছু জানার থাকলে আমার কাছ থেকে জেনে নিতে পারো। অন্যদিকে আস্তানায় প্রিন্স বলে, তোমার সাথে তো আমার বাবার কোনো লেনদেন নেই, তাহলে শত্রুতা কিভাবে তৈরি হলো? দৃশ্য পরিবর্তন হয় অতীতে। ধর্মীয় পূজা অনুষ্ঠানের দিন একদল গুন্ডারা ইচ্ছাকৃতভাবে মন্দিরের পুরোহিতদের রাস্তার মধ্যেই অত্যাচার করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে একটা পুলিশের গাড়ি হাজির হয়ে যায়। গাড়ি থেকে আমাদের ওস্তাদজি বের হয়। গুন্ডা বলে, এই সময় তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে, আর কেই বা তুমি? ওস্তাদজি সুন্দর করে তার ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করে। এরপর ব্যবহারিক ভাষায় নিজের শারীরিক ক্ষমতার ব্যাপারে গুন্ডাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়। শেষ মুহূর্তে একজন গুন্ডাকে জিজ্ঞেস করে, তোদের এখানে কে পাঠিয়েছে? গুন্ডা বলে, নাগাপ্পার কথায় আমরা এখানে এসেছি। আসলে সে এমএল এর টিকিটটা তার ছেলের জন্য নিতে পারেনি, তাই জন্য সে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলেছে। এক মুহূর্ত দেরি না করে ওস্তাদজি নাগাপার বাড়িতে চলে যায়। ওস্তাদজি চিৎকার করে নাগাপ্পাকে বাইরে আসতে বলে। নাগাপা বাইরে আসলে ওস্তাদ প্রথমে এই বিষয়টা নর্মাল ভাবে বোঝানোর চেষ্টা করে। তবে নাগাপা যখন তার পাওয়ার দেখায়, তখন ওস্তাদ বলে, আপনি হয়তো আপনার পথের মহড়া দিচ্ছেন। আমার নাম ওস্তাদ ভগৎ সিং। আমি এই জাতির সংবিধানের প্রতি আমার পরম ও অবিচল আস্থা নিবেদন করি। যে এর লঙ্ঘন করার দুঃসাহসিকতা দেখাবে, আমি তাকে খুঁজে বের করে শাস্তি দেব। আর যে আমার কর্তব্যে বাধা দেবে, আমি তাকে তার জন্য অনুতপ্ত করাবো। আমি সাক্ষী হিসেবে ঈশ্বরের সাথে না হয় তাকেই দেখা করিয়ে দেব। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। এই বলেই ওস্তাদ চলে যায়। পরবর্তীতে ওস্তাদ মাস্টারজির কাছে গিয়ে বলে, আপনি নাগাপ্পার কাছ থেকে একটু সাবধানে থাকবেন। নিজে তো বিয়ে করলেন না, তাই আপনার ছেলে মেয়েও নেই। ওইদিকে আপনার শত্রু তো বিয়ে শাদী করে তার দল ভারী করে ফেলেছে। আপনি তার ছেলের জন্য এমএল এর টিকিট দেননি, তাই সে আপনার উপর রেগে আছে। যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে, আপনি একটু সাবধানে থাকবেন। মাস্টার বলে, ওই ছেলেকে টিকিট দেবো কি করে? ও তো বড় একজন গুন্ডা। আমার সাথে আমার সৃষ্টিকর্তা আছে, আর তুই তো রয়েছিস, তাহলে আমার ভয় কিসের? পরদিন সকালে অফিস টাইমে নাগাপ্পার বড় ছেলে নাল্লা সেনু পুলিশ স্টেশনে গিয়ে চিৎকার করে বলতে শুরু করে, কার এত বড় সাহস যে আমার বাবার বাড়িতে গিয়ে আমার ব্যাপারে হুমকি দিয়ে আসে? এই বলেই সকল পুলিশ অফিসারের গায়ে হাত তুলতে শুরু করে। এ সময় ওস্তাদ এক কাপ চা নিয়ে নিজের পরিচয় দিতে দিতে বেরিয়ে আসে। ছেলেটা ওস্তাদের হাত থেকে চায়ের কাপের গ্লাসটা ভেঙে ফেলে দেয়। ওস্তাদ বলে, আমার মনে হয় তুমি অশিক্ষিত, তবে তারপরও তোমাকে আমি সম্মান করছি। এই যে গ্লাস ভেঙেছো, এটাও কিন্তু একটা প্রপার্টি। আমি আমার প্রপার্টি কিংবা আইন ভাঙার প্রপার্টি মেনে নিতে পারি না। এই বলে কাঁচির টুকরো উঠিয়ে নাল্লাকে হাতে মুখে বারবার আঘাত করতে শুরু করে। এরপর তার লোকেদের কাছে নাল্লাকে ছুঁড়ে মারে। লোকেরা সবাই মিলে ওকে সেই স্থান থেকে নিয়ে যায়। পরদিন মুজিব নামে এক গোয়েন্দা কর্মী ওস্তাদকে ফোন করে বলে, অনেক খোঁজাখুঁজির পর আজমাল রাহিমকে আমরা খুঁজে পেয়েছি। আজমাল রাহিম একজন নির্মম সন্ত্রাসী, যে তার কৈশোর থেকেই এই জাতিকে আতঙ্কিত করে আসছে। সেই মূল পরিকল্পনাকারী, যে সকলের মগজ ধোলাই করে থাকে। বুকে অনেক সাহস নিয়ে ওস্তাদ মিয়া সাহেবের বাড়ির মধ্যে প্রবেশ করে। চারপাশেই তার কর্মীরা ওস্তাদকে ঘিরে ধরেছে। ওস্তাদ মিয়া ভাইকে সালাম দিয়ে বলে, আপনার পাশের ওই আজমলকে আমার চাই। চাচা বলে, আমারও দীপিকাকে চাই, এনে দিতে পারবি? তোর সাহস থাকলে ওকে নিয়ে দেখা। একবার ভেবে দেখ, তুই একা আর আমার হাজার লোক। তাই কথা না বাড়িয়ে ওস্তাদ সেখানে থাকা গুন্ডাদের সাথে একাই লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে তো মিয়া ভাইকেও শুট করে বসে। সকল কর্মীরা বুঝে যায় এই ওস্তাদের কাছে মাথা নত করা ছাড়া আর কোনো উপায় নেই। অবশেষে ওস্তাদ তার টার্গেটকৃত ব্যক্তিকে নিয়ে টেনে হিঁচড়ে সেই স্থান থেকে বেরিয়ে যায়। হসপিটালে থাকা অবস্থায় নাগাপ্পা ফোন করে বলে, আমি ওর প্রাণের ভয় তোমার কাছে পাঠালাম, আর তুমি সেই কিনা এই প্রথমবার কাউকে ভয় পেয়ে শিকারীকে ছেড়ে দিলে। এদিকে পুলিশ অফিসাররা বলে, নির্দেশনা অনুযায়ী আমরা নাগাপ্পার চারপাশে 360 ডিগ্রি নজরদারি ব্যবস্থাপনা করেছি। তার পুরো অপরাধ চক্রটি তার নিজ শহর নালান্দু থেকেই পরিচালিত হয়। থালাম মুচাইয়া পরিবার প্রজন্ম ধরে নাগাপ্পার প্রতি অনুগত। ওরা নাগাপ্পার জন্য মরতেও পারে, আবার মারতেও প্রস্তুত। তারা থালাম শিবকাশি নামে পরিচিত। এরা আর কি দুই ভাই। পরের দিন মুজিব ফোন দিয়ে বলে, কাশিকে মাঞ্জা মার্কেটে দেখা যাচ্ছে। ওস্তাদ তাদেরকে ধরার নির্দেশ দেয়। সকল পুলিশ ফোর্স তাদেরকে ধরার জন্য গোলাগুলি ছুটতে থাকে। এ সময় একজন সন্ত্রাসী সেই স্থান থেকে পালিয়ে যায়। পাশেই পিজি হসপিটাল ছিল, তাই সকল পুলিশ অফিসার মিলে তাকে খুঁজতে লেগে পড়ে। ওস্তাদ প্রতিটা রুমের ছাত্রীদের অ্যালার্ট করতে শুরু করে। হঠাৎ করেই একটা রুমের দরজা খোলা দেখে উকি মারতেই সুন্দরী লীলা নামের একটি মেয়েকে দেখতে পায়। ওস্তাদ বলে,
এই এরিয়ায় সম্ভবত একজন সন্ত্রাসী প্রবেশ করেছে, তাই কোনো সমস্যা হলে আতঙ্কিত না হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। লীলা ওকে বলে। ওস্তাদ চলে যায়। এ সময় সন্ত্রাসী পল্লবীর গলায় ছুরি ধরে বাইরে বেরিয়ে আসে। মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। ওস্তাদ ফিরে এসে বলে, কোনো সমস্যা? তাহলে আমার নাম্বার নিয়ে রাখতে পারো। সন্ত্রাসী চোখের ইশারার নাম্বার নিতে বলে। মেয়েটা ফোনে দ্রুত নাম্বারটা লিখে একটা এসএমএস করতেই যাবে, এই মুহূর্তে ওস্তাদ চলে আসে। বেশ, সন্ত্রাসী মেয়েটার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এ সময় হুট করে ওস্তাদ এসে সন্ত্রাসীর বুকে গুলি করে দেয়। মেয়েটির সাহসিকতার কাজের জন্য ওস্তাদ তাকে ধন্যবাদ জানায়, আর সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য তার মনে একটা ক্ষোভ তৈরি হয়। ওস্তাদ মেয়েটার হাতে একটা টিপ দেখে লীলাকে বলতে শুরু করে, এটা তোমার কপালে লাগালে তোমাকে সুন্দর দেখাবে। লীলা তার সামনে টিপটা নিজের কপালে লাগিয়ে নেয়। ওস্তাদ সুন্দর লাগছে বলে সেই স্থান থেকে চলে যায়। বান্ধবী ইশারা দিয়ে মনে করিয়ে দেয়, আজকে সকালে টিভিতে গুরুজি কন্যা রাশি মেয়েদের বলেছিল আজকে কন্যা রাশি মেয়েদের ফিউচার হাজবেন্ড তাদের সাথে দেখা করবে। এমন হতে পারে একটা টিপ তার কপালে লাগিয়ে দেবে, মেয়েটির ডান পাশে থেকেই তার হাজবেন্ড চলে যাবে। ব্যাস, এ বিষয় তো ঘটেই গেল। পরদিন সকালে যথারীতি অফিস চলছে। এই মুহূর্তে লীলা আর তার বান্ধবী এসে ওস্তাদকে বলে, স্যার একটা সমস্যা হয়ে গিয়েছে। আসলে লীলা একজন আরজে। লীলা বলে, কালকে আমি প্রোগ্রামের সময় আমার ঘটনাগুলো সকলের সাথে শেয়ার করি, আর মনের ভয় দূর করে সাহসিকতার বড়াই দেখিয়ে অনেক কথাই বলি। কিছুক্ষণের মধ্যেই আমার কাছে একটা ফোন আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, আমি তোর শেষ নিঃশ্বাস, তুই আমার লোককে ধরিয়ে দিয়েছিস। আজকে তো শুক্রবার, আগামী সোমবার আমার লোক কোর্টে ওঠার আগেই তোর মৃত্যু হবে, তাও সকলের সামনে। এই কাহিনী শুনে ওস্তাদজি বলে, জানেন লীলা, আপনার মধ্যে সবচেয়ে সুন্দর যে জিনিস কি? লীলা বলে, কি? ওস্তাদ বলে, এই যে আপনার পাগলামো কাহিনী। আপনি আমাকে ধন্যবাদ দিতেন, প্রশংসা করতেন, এটা তো ঠিক ছিল, কিন্তু আপনি তো সমস্যাকে নিজের কাছেই ডেকে এনেছেন। সমস্যা নেই, আমরা ওকে ধরে ছাড়বো। আগামী 24 ঘন্টা, প্রয়োজনে তার বলা ভাষ্যমতে 72 ঘন্টায় আমি আপনার আশেপাশে থাকবো। এরপর থেকে যা করবেন একটু বুঝে শুনে করবেন। শুরু হয়ে যায় লীলার পিছু করা। লীলা যেখানে যাচ্ছে, যেই কাজ করছে, তার পেছনে পেছনে ওস্তাদজি সব সময় রয়েছে। লীলা এই বিষয়টা খুব এনজয় করতে থাকে, কারণ সে মনে করে ওস্তাদজিও হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। তার মনে তো ভালোবাসার গান গেয়ে ওঠে। কোনোভাবেই ভালোবাসার এই গান থেকে যেন সে বেরিয়ে আসতে পারছে না। যাক, কি আর করার, হিরো যখন সাথে আছে ভালোবাসার গান তো মনে বাজবেই। সে আবার মাঝে মধ্যে হিরোকে ক্লু দেওয়ার চেষ্টা করে যে সে আসলেই ওস্তাদকে ভালোবেসে ফেলেছে, তবে ওস্তাদ দেখেও না দেখার ভান করে। একদিন রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় ওস্তাদ ফোন দেখছিল আর খাবার খাচ্ছিল। ইচ্ছে করেই তার হাত থেকে কাঁটা চামচ লীলা নিয়ে সেই কাঁটা চামচ দিয়ে চেটেপুটে খেতে শুরু করে। এ সময় ওস্তাদ লীলাকে দেখছিল। লীলা তো খুব খুশি হয়ে যায়, মনে করে তার ভালোবাসার ইঙ্গিত হয়তো ওস্তাদ বুঝে নিয়েছে। তবে সানগ্লাস খুললে দেখা যায় ওস্তাদ তো ফোনের দিকে তাকিয়ে রয়েছে। এই মেয়ে তো জল্পনায় কল্পনায় ওস্তাদের সাথে ঘর সংসারও করে ফেলেছে। একদিন চুড়ি কিনতে যাওয়ার জন্য লীলার সাথে এক কনস্টেবল চলে যায় বাজারে। যদিও এখানে ওস্তাদের থাকার কথা ছিল, তবে সে কোনো ইমার্জেন্সি কাজে ব্যস্ত আছে। লীলা এক এক করে চুরির দোকান দেখতে থাকে। এই মুহূর্তে একজন ব্যক্তি ছুরি নিয়ে লীলাকে আঘাত করতেই চলে আসে। তবে ঠিক তখন চারদিক থেকে পুলিশ অফিসাররা তাকে ঘিরে ধরে। লীলাকে সেই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়, আর ওস্তাদজি একটি রেডিও হাতে গান বাজিয়ে বন্দুক ঘাড়ে নিয়ে সেই স্থানে চলে আসে। এরপর কিছু ভাষণ দিয়ে সকলের সামনে ফায়ারিং করে লোকটাকে সেখানেই খালাস করে দেয়। এরপরে নিরাপত্তার সহিত হোস্টেলে পৌঁছে দেয়। সকলের সামনে ওস্তাদ লীলাকে পরবর্তীতে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় জানাতে বলে। লীলার তো মন খারাপ হয়ে যায়, তাদের তো আর দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওস্তাদ যাওয়ার আগেই বলে, আবার দেখা হবে। লীলা খুশি হয়ে বলে, কখন দেখা হবে? ওস্তাদ বলে, যখন ঝামেলায় পড়বে তখন। ব্যাস, এই কথা শুনে লীলার মনে যেন লাড্ডু ফুটে ওঠে। এদিকে নিহত শিবা কাশির ভাই নিহত হওয়ার ব্যাপারটা নিউজ রিপোর্টে ছড়িয়ে গিয়েছে। আবার অন্য ভাইকেও এনকাউন্টার করা হয়েছে। এই পুরো ব্যাপারটা দেখে নাল্লা শিনু পুরোপুরি রেগে যায়। বাবা এসে বলে, আমাদের ডান হাতগুলোই শেষ করে দিয়েছে ওই ওস্তাদ। ও তো কাউকে ভয় পায় না। আমরা এখন কি করব? এমন কিছু করতে হবে যাতে করে ওর মধ্যে থাকা অজানা ভয়কে আমরা টেনে বাইরে বেরিয়ে নিয়ে আসতে পারি। এদিকে লীলা ছোটখাটো বিষয় নিয়েও ওস্তাদের কাছে সমস্যার কথা তুলে ধরে। সমস্যার সমাধান করতে পাঠালে তদন্তে দেখা যায় সমস্যা তো লীলাই সৃষ্টি করেছে ইচ্ছাকৃতভাবে। যাই হোক, একদিন একটা রং নাম্বার থেকে ওস্তাদের কাছে ফোন আসে। রিসিভ করে বলে, কে বলছেন? অপর প্রান্ত থেকে বলা হয়, আমি কে বলছি এটা জানার দরকার নেই। এখন যা বলবো তা শুনে তোমার হাওয়া টাইট হয়ে যাবে। তোমার সাথে এটুস পিটুস করা সেই পিজি হসপিটালের মেয়েটি
শুধুমাত্র তোমার আশেপাশে থাকার কারণে একটা বিরাট শাস্তি পেয়েছে। তার মৃত্যুর আগে চাইলে তুমি মেয়েটিকে দেখে নিতে পারো। সময় নেই, কিন্তু দ্রুত চলে যাও। গুন্ডাদের বলা হসপিটালের নাম অনুযায়ী দ্রুত ওস্তাদ চলে যায়। হসপিটালের সামনে গেলে সকল মিডিয়ার সংবাদকর্মীরা তাকে ঘিরে ধরে। তবে কোনো কথার উত্তর না দিয়ে ওস্তাদ ভেতরে চলে যায়। লীলা দাঁড়িয়ে কান্না করছে। লীলার কাছে গেলে সে পল্লবীর দিকে ইশারা করে লীলার ক্লোজ ফ্রেন্ড এবং রুমমেট পল্লবীর কথা বলছে সে। আসলে লীলাকে নিতে এসে ভুল করে তারা পল্লবীকে লীলা মনে করে নিয়ে চলে যায় আর এমন অমানসিক নির্যাতন করে যেসব কথা বলতে গেলেও ডাক্তার পর্যন্ত নিজেদের সামলাতে পারছে না। ওস্তাদ পল্লবীর কাছে গিয়ে বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো পল্লবী, আমাকে পুলিশ হিসেবে না, নিজের ভাই মনে করে সম্পূর্ণ ঘটনা বলো। পল্লবী বলে, তারা 4 জন ছিল। আমি বুঝেছিলাম ওরা লীলা মনে করে আমাকে নিয়ে এসেছে, কিন্তু আমি ভুলিনি, কারণ আমার সাথে যে নির্মম ঘটনা ঘটছিল এই ঘটনা লীলার সাথেও আমি ঘটাতে চাইনি। লীলা এই কথা শুনে আরো কান্নায় ভেঙে পড়ে। ভয়ানক নির্যাতনের কথা শুনে ওস্তাদ চুপ করে থাকে। লীলা বলে, এই প্রথমবার মেয়ে হয়ে জন্ম নিয়ে আমার ঘৃণা লাগছে। আপনি আমার ভাই বলে সম্বোধন করেছেন তাই না? তাই রাখি বন্ধনের আগে আমি ওদের মৃত্যু চাই। ওস্তাদ সেই স্থান থেকে বেরিয়ে আসে। নিউজ রিপোর্টাররা সকলে তাকে ঘিরে ধরলে ওস্তাদ বলে, পল্লবীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তবে আমি আপনাদের একটা খবর বলে রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা একটা টুইস্ট পেতে যাচ্ছেন। এই বলেই সোজা নাগাপার বাড়িতে চলে যায়। দেখা যায় এখানে ওস্তাদদের থেকেও উপর লেভেলের পুলিশ অফিসাররা রয়েছে। তাকে দেখে কিছু করতে পারবে না বলে অফিসার বেরিয়ে যায়। ওস্তাদ আসলে ছেলে আর বাবা মিলে তাকে নিয়ে মজা উড়াতে থাকে। কোনভাবে মেয়েটিকে নির্যাতন করা হয়েছে এই ব্যাপারটাও হেসে হেসে ছেলে বলতে থাকে। ব্যাস, এত নির্মমতা সহ্য করতে না পেরে ওস্তাদ বাবার সামনেই ছেলের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। বাবা বুঝে উঠতে পারে না চোখের পলকে কি কাহিনী ঘটে গেল। ওস্তাদ মনে করে কিছুক্ষণ আগেই নাগাপ্পা বলেছিল যে তোমার খেয়াল রাখে, আর যাদের তুমি খেয়াল রাখো তারা সকলেই মারা যাবে। তাই ওস্তাদ বলে, তোর কোনো ধারণা আছে কত মানুষ ভালোবাসে আমাকে আর আমার খেয়াল রাখে? যদি তুই হিসাব করতে যাস তাহলে তোর সারা জীবন কেটে যাবে। এখন দেখা যাক তুই কি করতে পারিস। এই বলে ওস্তাদ চলে যায়। এরপর এক এক করে বাকি ছেলেদেরও নানাভাবে নির্যাতন করা হয়। এদিকে খবর আসে পল্লবী মারা গিয়েছে। সকলে মিলে তার অন্তিম সংস্কার করে। লীলা পুরোপুরি ভেঙে পড়েছে। সে আর এই শহরে থাকতে চায় না। তার মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সে গ্রামে ফিরে যাবে। সেদিন রাতের বেলা লীলার দাদাকে ওস্তাদ তার বাড়িতে ডেকে নিয়ে আসে। দাদা বলে, লীলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে ঠিক মতো খাবার খাচ্ছে না, কারোর সাথে কথাও বলছে না। ওস্তাদ দাদার ফোনটা চায়। এরপর লীলাকে কল করে। লীলা ফোনটা রিসিভ করে আতঙ্কিত হয়ে বলে, তুমি কোথায় ছিলে দাদা সারাদিন? সকাল থেকে তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওস্তাদ বলে, তোমার দাদা ঠিক আছে, সে আমার কাছে আছে। শহরে এসেছিল কিছু জিনিসপত্র কিনতে, তখন আমার সাথে দেখা হয়। তোমার বিয়ের পর একা থাকা নিয়ে সে চিন্তিত। যাই হোক, আমাদের বিয়ের পর দাদু কি আমাদের সাথে থাকবেন? লীলা বলে, দাদু আসলে আমাকে ছাড়া থাকতে পারে না। এ কথা বলেই লীলার হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে ওস্তাদ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। লীলা কান্না করে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। যাক, খুশির মুহূর্ত চলে এসেছে। মহা ধুমধামে বিয়ের অনুষ্ঠান শুরু করা হয়। আর এই বিয়ের অনুষ্ঠানে গুরুজি হাজির হয়েছিল। বিয়ের মণ্ডপে খুশিতে লীলার চোখ থেকে বারবার পানি পড়ছিল। যখন লীলাকে মঙ্গলসূত্র পরাতে যাবে ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটা গুলি লাগে। এই হচ্ছে বাগদাদ আর তার দলবল একে একে সকলকে মেরে ফেলতে শুরু করে। প্রথমে নিজের হবু স্ত্রী, এরপরে মা বলে ডাকা সেই ম্যাডাম, আর তারপরে মাস্টারজি। সবাইকে শেষ করে দেয়া হয়। ওস্তাদ চোখের পলকে এত মৃত্যু দেখে পাশে থাকা একটা বন্দুক নিয়ে তাদেরকে মারতে শুরু করে। সবাইকে মেরে ফেলা হয়। মাস্টারের অবস্থা করুণ। সে বারবার ওস্তাদকে ডাকছে, তবে এখন সময় নেই, তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। এদিকে ওস্তাদ বিয়ের মণ্ডপে নিজের সবকিছু যেন হারিয়ে শক্ত হয়ে গিয়েছে। স্ত্রী আর মায়ের শেষকৃত্যের কাজ করা হয়। রাতের বেলা নাগাপ্পা ওস্তাদের বাড়িতে চলে আসে আর বিয়ের দিনে এইসব কাণ্ড ঘটার জন্য আফসোস করতে থাকে। সে বলে, তুমি আমার বড় ছেলেকে মেরেছ, তাই আমি আমার ছোট সন্তানকে দূরে পাঠিয়ে দিয়েছি। এবার তো হয় আমার, না হলে আমার সন্তানের পালা, তাই তো? সেদিন আমার বাড়িতে গিয়ে তুমি আমার ছবিতে পাড়া দিয়ে চলে এসেছিলে, তাই না? এখন আমি বলছি, এরপর থেকে সমস্ত অফিসে আমার ছবিটা তুমি দেখতে পাবে। আমি তো তোমাকে সোজাসুজি মরতে দেবো না, তাহলে তো তুমি দুনিয়াতে আর জাহান্নাম দেখতে পাবে না। তোমাকে বেঁচে থাকতেই হবে। ওস্তাদ চুপ করে এসব কথা শুনে নেয়। পরদিন সকালে ওস্তাদ মাস্টারজিকে বলে, আপনার পরিস্থিতি খুবই খারাপ। ডক্টর বলেছে আপনাকে সিঙ্গাপুরে চিকিৎসাধীনে রাখতে হবে। মাস্টার বলে, তুমি যদি কথা দাও তুমি এই শহর ছেড়ে চলে যাবে, তাহলে আমিও কথা দিচ্ছি আমি সিঙ্গাপুরে যাব। তুমি আমার জীবনের দুর্বলতা, তুমি আমার সন্তান, তাই তোমাকে আমার জন্য হলেও বেঁচে থাকতে হবে। পরবর্তীতে ওস্তাদ সিনিয়র অফিসারের কাছে এসে বলে, স্যার, আজমাল রহিমের রিমান্ড চলাকালে অনেক সত্য সামনে এসেছে। একটি গোয়েন্দা
গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে তারা সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির পরিচালনা করে। নাল্লাম্মা জঙ্গলেই তারা রয়েছে স্যার। এর সাথে মিয়া ভাই, আফজাল নাগাপ্পা সহ আরো বড় বড় লোকেরা যুক্ত রয়েছে। তাই আমার সাথে কাজ করার জন্য আমার একটা টিমের প্রয়োজন। অফিসার ওস্তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা করে দেয়। বর্তমানে ওস্তাদ বলে, এখন তুই বল প্রিন্স, তোর বাবা কি ঠিক ছিল নাকি আমি ঠিক ছিলাম? প্রিন্স বলে, আপনিই ঠিক, কারণ তোমাকে বাঁচিয়ে রাখাটা আমার বাবার ভুল হয়ে গিয়েছে। একটা বুড়ো লোক হয়েও ইগোর ঠেলায় তোমার সাথে চ্যালেঞ্জ করেছে। ওস্তাদ বলে, আমি মিয়া ভাইয়ের কাছে লোকেশন শেয়ার করে দিয়েছি, এখন বাগদাদি নিশ্চয়ই এখানে চলে আসবে। বলতে বলতে বাগদাদি তার দলবল সহ সেখানে চলে আসে। বাগদাদি বলে, আমি সব ব্যবস্থাপনা করে রেখেছি যাতে করে এবারের শপথ ও নাগাপাই করতে পারে, আর তোকে তো আমাদের হাতেই মরতে হবে। একা ওস্তাদজি এখানে, আর বাকি সকল গুন্ডারা রয়েছে। তাই তাকে একটি চেয়ারে বসিয়ে দেয়া হয় আর গান পয়েন্টে ধরে রাখা হয়। ওস্তাদ বলে, আমি ভোটের সকল ব্যবস্থাপনার প্রক্রিয়া সেরে ফেলেছি, এবার নাগাপাই ভোটে জিতে যাবে। তোর মৃত্যুর সময় এসে গিয়েছে। বাগদাদি তার লোকদের নির্দেশ করে যেন ওস্তাদকে গুলি করা হয়। ঠিক এই মুহূর্তে ফাজাল তার রূপ বদলে বাগদাদিদের গুলি করতে শুরু করে। আসলে ফাজাল হচ্ছে একজন আইপিএস অফিসার। এই ব্যাপারে প্ল্যানিং ওস্তাদ বিয়ের আগে থেকেই শুরু করে রেখেছিল। সফল হতে হতে এত বছর লেগে গেল। মুভির শুরুতে যেসব মানুষ মারা গিয়েছিল সেই সবই বাগদাদের লোকেরা ছিল। বাগদাদি যখন অহংকার স্বরূপ তার কোন কোন লোক কোথায় কাজ করছে এই সব সম্পর্কে সমস্ত ডিটেলস ওস্তাদকেও বলতে থাকে, ঠিক সেই সময় ওস্তাদ তার লোকেদের সাথে সিস্টেমে কানেক্টেড ছিল। তাই কথা অনুযায়ী এক এক করে মারতে শুরু করে। অবশেষে বাগদাদিকে অজস্র গুলি করতে থাকে, কারণ এই মানুষটাই তার প্রাণের প্রিয় মানুষকে শেষ করে দিয়েছে। এরপর বাগদাদির লকেট নিয়ে নাগাপাকে দেখায়। ওস্তাদ বলে, আপনি বেঁচে থেকে তো দুনিয়াতে জাহান্নাম দেখে নিলেন, এখন এর পরেও বেঁচে থাকবেন নাকি মরে যাবেন সেটা আপনার ব্যাপার। এই নিন লকেট, এখানে আপনার মরার বস্তু রয়েছে। ওস্তাদ এই বলেই বেরিয়ে পড়ে, আর নাগাপ্পা নিজেকে নিজেই শেষ করে দেয়। অর্থাৎ ওই লোকেদের মধ্যে থাকা বিষক্রিয়া একটা পদার্থ সে খেয়ে নেয়। পরিশেষে মাস্টারমশাই এখন সুস্থ হয়ে গিয়েছে। সে ওস্তাদকে বলে, তোমার ছোটবেলার ওয়াদার কথা মনে আছে? তুমি আসলে এক জায়গার জন্য নও, তুমি এরপর থেকে ট্রাভেলিং সোলজার হয়ে যাবে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।